বন্ধু মহলে সবাই এই বিষয়ে নিয়ে বেশ মজা করত, কিন্তু সবাই জানতো নিলয় ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস। সবাই কিছুক্ষণ চুপ হয়ে রইল। মাহিন বলল, নাম্বার দে প্রিয়ার, আমরা কথা বলবো, তুই কাঁদিস না। অনন্ত বলল, দেখ নীলু, তুই একা না, আমরা এতগুলো ভাই আছি তোর। আমরা থাকতে প্রিয়ার অন্য কোথাও বিয়ে হতে দেবো না। মেয়েটার বাড়ির ঠিকানা দে, আমরা ওকে প্রয়োজনে উঠিয়ে নিয়ে আসবো, আর আজকের মধ্যে আমরা তোদের বিয়ে দেবো। নিলয় বলল, কাকে আনবি তোরা? যে নিজেই আমাকে চায় না লাইফ পার্টনার হিসেবে, সে তার ফ্যামিলির পছন্দ মতো বিয়ে করবে। তারপর থেকে আর ফোন ধরছে না আমার। মুন্না বলল। ওর নাম্বার দে আমাদের, আমরা দেখছি। মুন্না নাম্বার নিয়ে সেখানে একের পর এক ফোন দিল, কিন্তু ফোন বন্ধ, সংযোগ দিচ্ছে না। অনন্ত বলল, রবিন, তুই থাক নিলয়ের সাথে, আমরা যাচ্ছি প্রিয়ার বাড়ি। রবিন বলল। ভাই আমিও যাব, আমি ঠিকানা জানি। অগত্যা মুন্নাকে নিলয়ের পাশে রেখে অনন্ত, রবিন, মাহিন রওনা দিল পিয়ার বাড়ির উদ্দেশ্যে। আজকে অবন্তীর সাথে দেখা করার কথা। অনন্ত মেসেজ করে অবন্তীকে জানিয়ে দিল বিষয়টা। অবন্তীও দোয়া করতে লাগলো মাহির পিয়ার মিলনের জন্য। যখন পিয়ার বাড়ি পৌঁছালো, সেখানে সাজসজ্জার রব, বিয়ের প্রস্তুতি চলছে। মেহমানের পুরো বাড়ি গমগম করছে। অনন্তরা কিছুতেই ভেবে পেল না কিভাবে ভিতরে যাবে। অবশেষে সবার চোখ ফাঁকি দিয়ে রবিন সবাইকে পিয়া রুমে নিয়ে গেল। পিয়া একা বসে আছে। ওরা ঢুকে দরজা বন্ধ করে দিল। পিয়া শুরুতে চিৎকার দিতে গেল, কিন্তু পরিচিত মুখ দেখে থেমে গেল। গাম্ভীর্যের ভাব এনে বলল, আপনারা এখানে কি চাই আপনাদের? অনন্ত বলল, প্রিয়া, তুমি না নিলয়কে ভালোবাসো? তাহলে এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ কেন? পিয়া বলল, ওর সাথে প্রেম করা যায়, বিয়ে না। ওর কি আছে যে আমি ওকে বিয়ে করব? ওর বাবা একজন দিনমজুর, কোনো ফ্যামিলি স্ট্যাটাস নেই। আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে সে বিদেশে সেটেল। কি না নেই? আমি আমার বাবার পছন্দে বিয়ে করব। আপনারা চলে যান ভালোই ভালোই, নয়তো আমি চিৎকার করব। ওর কথা শুনে অনন্ত রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। কি বেইমান মেয়ে, এতদিন এসব জেনে ভালোবেসেছিলে, আর এখন এসব? মাহিন বলল, দেখো, তুমি তো সব জানো, আর কিছুদিন পর গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো একটা কিছু করবে। ও অনেক মেধাবী। অনেক বোঝানোর পরেও রাজি করানো গেল না। মুন্না কলে ছিল, ওদের সব কথা শুনছিল। নিলয় সব শুনে গেল। মুন্না বিরস মুখে ওর দিকে তাকিয়ে রইল। আজকে মুন্নার ড্রিম কোম্পানিতে ইন্টারভিউ ছিল, কিন্তু বন্ধুর জন্য সেটাও বাদ দিল। হতাশ নিঃশ্বাস নিল। সেদিন কেউ নিলয়কে একা ছাড়েনি, সারাক্ষণ ওকে সাহস দিয়েছে, প্রতারকের জন্য কষ্ট না করতে বারণ করেছে। আজকে পিয়ার বিয়ে, পার্লারের মেয়েরা ওকে রেডি করছে, বউয়ের সাজে প্রায় কমপ্লিট। হঠাৎ একটা ছেলে এসে হাঁপাতে হাঁপাতে বলল, নিলয় ভাই সুইসাইড করেছে। রবিন বাহিরে গেছিল খাবার নিতে। বাকি বন্ধুরা নিলয়কে নর্মাল হতে দেখে যে যার বাসায় গেছিল। তখনই এমন খবর শুনে সবাই দৌড়ে গেল। রবিন পাগলের মতো দৌড়াচ্ছে নিলয়ের রক্তাক্ত শরীর নিয়ে। ওর পরিবারকে জানানো হলো। গ্রাম থেকে ইতিমধ্যে পরিবার রওনা দিয়ে দিয়েছে। পিয়া নিলয়ের খবর শুনে বিয়ের আসর ছেড়ে দৌড়ে চলে এলো। নিলয়কে আইসিইউতে নেওয়া হয়েছে। বাঁচবে কিনা নিশ্চয়তা দিতে পারছে না ডক্টররা। অনন্তরা হাসপাতালের বারান্দায় বসে আছে কোনো ভালো খবরের আশায়। অবন্তী, ইরাও এসেছে। এমন সময় হাসপাতালে বধূ বেশে প্রবেশ করলো পিয়া। অনন্ত নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, উঠে গিয়ে পিয়ার গালে কষে একটা থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে সেখানেই পড়ে গেল। তুই কেন এসেছিস এখানে? তোর কারণে আজ আমার বন্ধু মরতে বসেছে। ওর যদি কিছু হয়ে যায় তোকে খুন করে ফেলবো আমি। অনন্ত আবার ওর দিকে এগিয়ে যাবে, তার আগে রবিন অনন্তকে ধরে ফেলল। কি করছিস তুই? পিয়া কাঁদতে কাঁদতে বলল, মেরে ফেলুন আমায়, আমি চাই না বাঁচতে। আমার কারণে এইসব ঘটলো। মাহিন বলল, এখন এখানে কেন এসেছো তুমি? বিয়ে ছেড়ে চলে যাও তুমি। আমাদের বন্ধু, আমরা আছি ওর জন্য। তুমি তো আর ভালোবাসো না ওকে। পিয়া চিৎকার করে বলল,
আমি ভালোবাসি ওকে নিজের চেয়েও বেশি। ওর ভালোর জন্য আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু তারপরও কি ঘটে গেল? পিয়া কাঁদছে। অবন্তী এসে ওকে ধরলো। মাহিন বলল। তুমি কি বলতে চাইছো? পিয়া বলল। যখন আমার বিয়ের কথা হয় তখন আমি বাবাকে আমাদের দুজনের সম্পর্কের কথা জানাই। সব কিছুর খোঁজ খবর নিয়ে বাবা মেনে নিতে রাজি হয় না। আমি বলেছি যাই হোক আমি নিলয়কে বিয়ে করব, তাই বাবা আমাকে নজরবন্দি করে রাখে। আর আমি এই ব্যাপারে নিলয়কে কিছু যদি জানাতাম নিলয় নিশ্চয়ই আসতো। আমার বাবা বলেছে ওকে মেরে ফেলবে, তাই বাধ্য হয়ে নিলয়কে বাঁচাতে বিয়েতে আমি রাজি হয়েছি। চাইছি ও যেন আমাকে ঘৃণা করুক, কিন্তু কি থেকে কি হয়ে গেল। কিছুক্ষণ থেমে আবার বলল। আমার রুমে সিসি ক্যামেরা ছিল, আপনাদের সাথে কাল সেজন্য খারাপভাবে বলেছি। না হয় আপনাদের জানাতাম। আপনারা যখন চলে যাচ্ছিলেন আমার মন চাইছিল যেন চলে যাই। মুন্না বলল। যা হোক, তোমার বলা উচিত ছিল আমাদের, কিছু ব্যবস্থা করতাম আমরা। নীল কি করে ফেললো তোমার জন্য? পিয়া নীরবে কাছে বসে বসে। ওদিকে ডক্টররা নিলয়ের কোনো আপডেট এখনো দেয়নি। রাত 11টা বাজে, রাত 12টা বাজে। বন্ধুরা কেউ কিছু খায়নি। নিলয়ের মা বাবাও সেখানে। তাদের একমাত্র ভরসা তাদের ছেলে। অবন্তীও বসেছিল সেখানেই। জোর করে ওদের খাবার এনে খাওয়ানোর হুকুম দিল। ইরা আর অবন্তী কিছুটা খেলেও পিয়া কিছু মুখে দেয়নি। ওদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পিয়া যেতে চায়নি, কিন্তু হাসপাতালে মেয়ে মানুষ কিভাবে থাকবে। শেষে মাহিন ওদের তিনজনকে অবন্তীর বাসায় পৌঁছে দিল। অবন্তী নিজের হালকা সুতির জামা দিল বিয়ের শাড়ি পোশাক পাল্টে পরার জন্য। ওরা কেউ ঘুমাতে পারছে না। রাত 1টার দিকে ডক্টররা নিলয়ের কিছুটা পজিটিভ সিগন্যাল দেখলো। সেটা অনন্তদের জানালো। আরও উন্নত চিকিৎসা করলে হয়তো বাঁচতেও পারে। ডক্টরদের সাথে পরামর্শ নিয়ে তারা ইমার্জেন্সি বিদেশে নেওয়ার ব্যবস্থা করলো। ভালো খবরের পিয়ার স্বস্তি হলো। শেষ রাতে কিছুটা ঘুমালো। অনন্ত নিজেও কিছুদিন আগে ইনজুরি হয়েছে, ডক্টরদের চেক আপে আছে, তাই অনন্ত যেতে পারল না। ওর ফ্যামিলি সহায়তা নিয়ে টাকার ব্যবস্থা করে নেয়। অনন্ত আর মাহিনের পরিবার মোটা অঙ্কের অ্যামাউন্ট দেয়। সিদ্ধান্ত হলো নিলয়ের সাথে মাহিন আর মুন্না যাবে। অনেক কান্নাকাটি শেষে পিয়াকে নিতে রাজি হলো সবাই। একটা প্রত্যাশা, নিলয় যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। দীর্ঘ 1 মাস ট্রিটমেন্ট করার পর নিলয় অনেকটা সুস্থ হলো। পিয়াকে কাছে পেয়ে ওর সেবা যত্ন যেন আরও সুস্থতা দূরত্ব হলো। কিন্তু মানসিকভাবে সুস্থ থাকলেও শারীরিকভাবে নিলয়ের পা জোড়া প্যারালাইজড হয়ে গেল। যত দিন বেড়ে যাচ্ছে হয়তো চিরসঙ্গী হিসেবে হুইল চেয়ার থাকবে। দেশে আসার পর সুস্থ সবল বন্ধুর এমন অবস্থা দেখে অনন্তদের অনেক কষ্ট হলো, যেন মেনে নিতে চাইছে না। সবাই মিলে নিলয়ের পাশে থাকার ভরসা দিল। পিয়া এমন অবস্থায় কিছুতেই নিলয়কে ছাড়তে রাজি না। কাজী অফিসে অল্প কিছু মানুষের উপস্থিতিতে ওদের বিয়ে হয়ে গেল। হঠাৎ করে অবন্তীর ছোট আব্বু কেন তার বাসায় ডাকলো সে বুঝতে পারল না। অনেক জিজ্ঞেস করার পরও কারণটা জানালো না। অবন্তী অনন্তকে বিষয়টা জানিয়ে ইমরান রহমানের বাসায় চলে গেল। অনন্তেরা এদিকে ব্যস্ত নিলয় পিয়ার থাকার ব্যবস্থা করা নিয়ে। বাসায় গিয়ে জানতে পারল তার পাত্রপক্ষ দেখতে আসবে। অবন্তীকে ছেলেটা আগে থেকেই চিনে আর অবন্তীর জীবনের সমস্ত ঘটনা জানে। দেখতে শুনতে সব মিলে থেকে বেস্ট। সে অবন্তীকে বিয়ে করতে আগ্রহী। অবন্তী যেন গলা আটকে গেল, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ইমরান রহমান অবন্তীকে ছেলের ফটো দেখালো। ছেলেটা নিঃসন্দেহে নিখুঁত, কিন্তু অবন্তী তো শুধু মনে প্রাণে অনন্তকে চায়। কেন ভাগ্য এমন নিষ্ঠুর খেলা খেলে? যা কিছু পেতে চায় সব ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। কিন্তু আমি তো বিয়ে করতে চাই না। তোমরা আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেবে নাকি? আমি রাজি নই এই বিয়েতে। দেখো, আমরা ওই ছেলের মধ্যে অপছন্দ করার মতো কিছু দেখতে পাচ্ছি না। কোন দিক দিয়ে তুমি রাজি না? তুমি যদি একটা ফাউল ছেলের জন্য এই বিয়েতে অমত দাও, তাহলে তোমার সাথে আমাদের সম্পর্ক এখানেই শেষ। যার কাছে আমাদের মতামতের গুরুত্ব নেই,
তার সাথে সম্পর্ক রেখে কি লাভ? আগামীকাল ওরা আসবে। আমরা সব রকম কথা সেরে ফেলেছি, কোনো রকম ঝামেলা করতে যেন না দেখি। অবন্তী যেন থমকে গেল, তারপর বলল, আমি বিয়ে করতে চাই, কিন্তু তোমার পছন্দের ছেলেকে না, তোমার বন্ধু জাফর চৌধুরীর ছেলেকে। কি বলছো এসব? এতদিন বলনি কেন? এখন আমরা সব ঠিক করে নিয়েছি, এখনই তুমি বলতে আসলে? আগে বললে ভেবে দেখতাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তোমরা আমাকে না জানিয়ে জোর করে সব কেন ঠিক করছো? তুমি না আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসো, এটা কি তার নমুনা? অবন্তী রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আজ অবন্তীকে দেখতে আসবে, বিরস মুখে বসে আছে। কিভাবে বিয়েটা আটকানো যায় সেই চিন্তায় মগ্ন সে। কাল কখন ওর মোবাইল নিয়ে ছিল টেরই পায়নি, অনন্তকে কিছুই জানাতে পারেনি। তাই যা করার নিজেকে করতে হবে। কি করা উচিত ভেবে পাচ্ছে না। ইরার মোবাইলও ইরার বাবা নিয়েছে, যাতে কোনো রূপ সাহায্য না করে। ইরা অবন্তীকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, আর কোনো উপায় নেই। ইরার বাবা রেগে গেলে কারোর কথা যে তিনি শোনেন না সেটা সবাই জানে। তাছাড়া বিয়েতে অবন্তীর পরিবারেরও মতামত দিয়েছে। ওদিকে ছেলেপক্ষ আসার সময় ঘনিয়ে আসছে। অবন্তী মাথায় বড় ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আছে। বেশ কিছুক্ষণ আগে পাত্রপক্ষ এসেছে। ইরা এবং ইরার আম্মু ছোটাছুটি করছে ওদের আপ্যায়ন করতে। নাস্তা শেষ করে ইরা অবন্তীকে নিয়ে এসেছে। অবন্তী এখনো ঘোমটা সরাচ্ছে না। আমরা তো জাস্ট পাত্রী দেখতে আসছিলাম আঙ্কেল, কিন্তু পাত্রী যেভাবে ঘুমটা টেনে বসে আছে মনে হচ্ছে এই আসরে একেবারে বিয়ের কবুল বলার প্রস্তুতি নিয়ে এসেছে। পরিচিত কণ্ঠ শুনে অবন্তী তরাক গতিতে মাথা তুলল, ঘোমটাটা সরিয়ে সামনে তাকালো। দেখতে পেল তার সব পরিচিত মুখ কৌতূহলের দৃষ্টিতে অবন্তীর পানে তাকিয়ে আছে। কথাটা বলেছে মাহিন। অবন্তী বেশ অবাক হলো, হবেই না বা কেন। সামনে অনন্ত চৌধুরী তার বন্ধুদের গ্যাং নিয়ে বসে আছে। অনন্ত মিটমিটিয়ে হাসছে। মূলত সবই অনন্তের প্ল্যানিং ছিল। যখন দেখতে পেল অনন্তের প্রতি অবন্তীর ভালোবাসা আছে, সেও চেনা জানা ভালো একটা ছেলে, সব দিক থেকে খুশি হয়ে রাজি হয়ে গেল। সেদিন হসপিটালে অনন্ত সবাইকে জানিয়েছিল অবন্তীর কথা। ইমরান রহমানকে বলেছিল অবন্তীকে রাজি করানোর পর অনন্ত বিয়ের প্রস্তাব দিবে। অবন্তীর মা বাবার সাথে কথা বলে রেখেছিল সব। কেউ চান না দেরি করতে। দুজন দুজনকে যেহেতু পছন্দ করে, তাই দুই পরিবার চাইলে দ্রুত বিয়ের কাজটা সেরে ফেলতে। আর যে ছেলের ফটো অবন্তীকে দেখিয়েছিল সেটাও অপরিচিত ছেলে। আর পুরোটা সাজানো গল্প ছিল। ইরা সবটা এক এক করে অবন্তীকে বলল। অবন্তী সবার উপর বেশ রাগ হলো। ইরাও জানতো সব, তাকে কিছুই জানায়নি। মুখে রাগ হলেও মনে মনে বেশ স্বস্তি পেল। কটমট দৃষ্টিতে একবার অনন্তের দিকে তাকালো। অনন্ত ভয় ঢোক গেল, মনে মনে বলল, বাবারে, এমন দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাবে। ইয়া আল্লাহ, তুমি কিনা শেষমেশ আমার কপালে এমন আগ্নেয়গিরি রাখলে। কি রে অনন্ত, বিয়ের খুশিতে মাথা গেছে নাকি? কি এত বিড়বিড় করছিস নিজে নিজে? রবিনের কথায় অনন্ত ঠিকঠাক হয়ে বসলো। সেই আসরে অনন্ত অবন্তীর এঙ্গেজমেন্ট হয়ে গেল। তারপর সবাই মিষ্টি মুখ করলো। দুজনকে আলাদা করে একটু কথা বলার জন্য পাঠানোর অনুরোধ করলো মুন্না। জাফর চৌধুরী বলল, দুজন তো পরিচিত না, আবার আলাদা কথা বলার কি আছে? ইমরান রহমান বলল, আরে ইয়াং জেনারেশনের ব্যাপার, তুই আমি বুঝবো না। ইরা অবন্তী আর অনন্তকে ছাদে পৌঁছে দিল। অনন্ত অবন্তী দাঁড়িয়ে আছে। ইরা ছাদ ত্যাগ করতে অবন্তী আবার অনন্তের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। অনন্ত অবন্তীকে কিছু বলবে তার আগে কান ধরে উঠবস শুরু করলো। অবন্তী যেন আহাম্মক বনে গেল। অনন্তের কাজে অবন্তী বেশ হাসি পেল, আর রাগ করতে পারল না, ফিক করে হেসে দিল। অবন্তীর ভুবন ভোলানো হাসিতে অনন্তের মন যেন ভরে গেল। মুগ্ধ দৃষ্টিতে অবন্তীর পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। হাসতে কত ভালো লাগে মেয়েটাকে। আগে কিভাবে পারতো হাসি খোলসের ভিতরে লুকিয়ে রাখতে।
অনন্ত তাকিয়ে আছে দেখে অবন্তী লজ্জা পেল, হাসি থামিয়ে দিল, তারপর গলা ঠিক করে বলল, সারপ্রাইজের বদলে কাঁদিয়েছেন আমায়, তার শাস্তি পেতে হবে। অনন্ত বলল। কি শাস্তি? অবন্তী বলল। 10 বার কান ধরে উঠবোস করুন। অবন্তীর বলতে দেরি নেই, অনন্ত শুরু করে দিয়েছে। অবন্তী মনে মনে বলল, এই ছেলে এত বোকা, আগে চালাক ভাবছিলাম। হায় রে কপাল, এর সাথে আমার সংসার করা লাগবে। শাস্তি শেষ করে অনন্ত বলল, কথা দিচ্ছি অবন্তিকা, তোমার খুশির কারণ হব শুধু। তোমাকে কষ্ট দিয়ে কাঁদাবো না কখনো, আমাকে ভরসা করবে শুধু। অবন্তী মাথা নাড়ল। তা ম্যাডাম, বিয়ে নিয়ে আপনার কোনো প্ল্যান থাকলে বলবেন প্লিজ। আপনি যেভাবে যা চাইবেন সেভাবে হবে সবকিছু। অবন্তী কিছুক্ষণ ভাবল, তারপর চোখ মুখ বেশ গাম্ভীর্যতা এনে বলল, এই বিয়েতে আমার একটা শর্ত আছে। বলো না। আমি আমার গ্রামে বিয়ে করতে চাই। আমি চাই পুরো এলাকা জানিয়ে সেখানে ধুমধাম করে যেন আমাদের বিয়ে হয়। নিলয় পিয়ার সদ্য সংসার শুরু হয়েছে, বন্ধুরা মিলে ওদের ছোট একটা বাসা খুঁজে দিয়েছে। বাসা 2টো বেডরুম, একটা কিচেন, একটা ড্রয়িং রুম আর একটা বাথরুম। নিলয়ের বাবা নিজের গ্রামে তার সামান্য জমি বিক্রি করে টাকা দিয়ে বাসার আসবাবপত্র কিনে দিয়েছে, বাকি টাকা নিলয়ের হাতে দিয়েছে। নিলয় পিয়ার হাতে তুলে দিল টাকাটা। পিয়া এখন আর বোকার মতো কথা বলে না, অনেকটা ম্যাচিউর হয়ে গেছে 1 মাসে। ওর বাবা ওকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু নিতে পারেনি অনন্তের জন্য। দুজন বিবাহিত, তাই তিনি ব্যর্থ হলেন। খালি হাতে ফিরে গেলেন, সাথে মেয়ের সাথে সম্পর্ক শেষ করে দিলেন। যখন পুরো বাসা সাজানো শেষ, নিলয়ের বাবা মা গ্রামের যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, পিয়া ওদের আটকালো। আমার বাবার সাথেও সম্পর্ক শেষ, আপনারাও কি আমাকে ছেড়ে চলে যেতে চান? কিন্তু মা, আমরা থাকলে বাড়তি খরচ, এই শহরে কাজ কই পাবো? গ্রামের যা রুজি করিতে পারি। বাবা লাগবে না রুজি করার। তাহলে কিভাবে চলবে মা? আমার ছেলেটার পা দুটো অকেজো, ইনকাম করতে পারবে না, কিভাবে তোমাদের সংসার চলবে? বাবা আমি নিজে চাকরি করব। নিলয় অসুস্থ, কিন্তু আমি তো অসুস্থ না। শুধু যে ছেলেদের সবসময় সবার খেয়াল রাখতে হবে তা কিন্তু না। আমি চাকরি করব। নিলয় তুমি বলো না বাবা আমাকে এখানে থাকতে। নিলয় বলল, আমিও চাই তারা আমার সাথে থাকুক, কিন্তু আমার বাবা মা থাকলে তোমার অসুবিধা হবে না তো? এসব কি বলছো তুমি? অবশেষে অনেক কথা শেষে নিলয়ের বাবা মা থাকতে রাজি হলো। আর পিয়ার চাকরির ব্যবস্থা অনন্ত করে দিল নিজের বাবার অফিসে। নিলয় নিজেও হাত গুটিয়ে বসে নেই, বাসায় বসে ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিল। অবন্তী গ্রামে বিয়ে করতে চায়। বিষয়টা শুনে সকলের মনে অসন্তুষ্ট দেখা দিল। অবন্তীর দিকের লোকেরা চায় না আবার গ্রামে গিয়ে পুরনো স্মৃতি মনে করুক। আগে বিয়ে হয়ে যাক, তারপর না হয় দুজনে মিলে গ্রামে বেড়াতে যাবে। অনন্তের পরিবারও আপত্তি, কারণ তাদের সব আত্মীয় স্বজন এখানে। ওই গ্রামে তারা থাকবে কিভাবে আর বিয়ে কিভাবে হবে? অবন্তী কারোর কথা শুনছে না, জেদ ধরে আছে বিয়ে করলেই গ্রামেই করবে, না হয় না। অবন্তীর আবদার পূরণ করতে অনন্ত 2টো পরিবারকে বোঝাতে লাগলো। অবশেষে সবাইকে রাজি করাতে সক্ষম হলো। সিদ্ধান্ত হলো সবাই শুরুতে গ্রামে গিয়ে অবন্তীদের বাসায় উঠবে। অবন্তীদের বাড়ি থেকে বেশ দূরে সদ্য বানানো একটা রিসর্ট ওপেন হয়েছে। অনন্ত আর ওদের পক্ষে যারা বিয়েতে অ্যাটেন্ড করবে সেখানেই থাকবে সবাই। বিয়ের পাট চোকাতে সবাই ঢাকায় ব্যাক করবে, আর সে সব আত্মীয় স্বজন বাকি দাওয়াত করার সবাইকে বড় করে বৌভাত এর আয়োজন করে সেখানে নিমন্ত্রণ করবে। সবাই মিলে ঢাকাতেই বিয়ের যাবতীয় শপিং করে নিল। তারপর একেবারে স্পেশাল কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ইরার ফ্যামিলি সবাই মিলে রওনা দিল অবন্তীর গ্রামের উদ্দেশ্যে। সেই গ্রাম যেখান থেকে বাজেভাবে ঠকে নিঃশেষ হয়ে ছেড়ে এসেছিল, আর সেখানে যাচ্ছে নিজের ভালোবাসার পূর্ণতার আনন্দ ছড়িয়ে দিতে। অবন্তীরা দলবল নিয়ে যখন গ্রামে পৌঁছালো ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে।
আকাশ দেখা মিলেছে রক্তিম আভা। সবাই ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নামলো। শুরুতেই সবুজে ঘেরা গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য শহর থেকে আগত অতিথিদের হৃদয় ছুঁইল। সবাই চারিদিকে তাকিয়ে সৌন্দর্য অবলোকন করছে। মাহিন তো ইতিমধ্যে ভিডিও করা শুরু করে দিয়েছে। যারা শহরের যাত্রিক জীবনে অভ্যস্ত তাদের কাছে গ্রামীণ সাধারণ দৃশ্যগুলো অসাধারণ লাগে। অবন্তী গাড়ি থেকে পা ফেলতেই যেন অজানা কারণে বুকে মোচড় দিয়ে উঠল। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করলো। অনন্তের দিকে এক পলক তাকিয়ে অবন্তী মুচকি হাসল। তারপর কিছুক্ষণ চোখ বুজে নিজের চিরচেনা জন্মস্থানে হাওয়া গায়ে মাখল। মন যেন প্রশান্তির ছোঁয়াতে ভরে উঠল। অবন্তীর ভাই আলিফ এসেছে সবাইকে রিসিভ করতে। ইমরান রহমানও তাড়া দিল বাড়ির দিকে রওনা দিতে। সবাই হেঁটে হেঁটে অবন্তীদের বাড়ির দিকে যাচ্ছে। অবন্তী আশেপাশে পরিচিত জায়গাগুলোতে চোখ বুলাতে ব্যস্ত। দেখা মিলল পরিচিত মানুষদের, দোকানপাট। কেউ কেউ তো তা দেখে কেমন আছে ও জানতে চাইলো। অবন্তী সেই রাস্তায় কিনারা দিয়ে যাচ্ছে যেখানে এক সময় আয়াজ শুধু অবন্তীর জন্য দাঁড়িয়ে থাকতো। অবন্তী চোখ বুঝিয়ে তাকে খুঁজলো বোধ হয়। মনের ভিতর কেমন তোলপাড় শুরু হলো। অনন্ত অবন্তীর পাশেই ছিল। অবন্তী হঠাৎ করে অনন্তের হাত শক্ত করে ধরে ফেলল। অনন্ত হকচকিয়ে গেল। তারপর বুঝতে পারল অবন্তীর এমন আচরণের কারণ। আচ্ছা, অবন্তী কি পুরনো জনকে মিস করছে? ভাবতে অনন্তের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। নিজেকে সামলে আস্তে করে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে অবন্তী? অবন্তী দ্রুত হাত ছেড়ে দিয়ে বলল, হুম। হাত ধরেছিল এভাবে। কথাটা মনে আসতেই অবন্তীর লজ্জা লাগে। অনন্ত এখনো ওর দিকে তাকিয়ে আছে। অবন্তী বলল, তাকিয়ে থাকবেন নাকি বাসায় যাবেন, অসভ্য লোক? বলে হনহন করে হাঁটা ধরল। অনন্ত যেন আহম্মক বনে গেল। তারপর সেও দ্রুত পা চালিয়ে অবন্তীর সাথে সমান তালে হাঁটতে লাগলো। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 7টা বাজে। অবন্তীদের বাসার আনাচে কানাচে আনন্দে ভরপুর। সবাই রেস্ট নিয়ে একে একে ড্রয়িং রুমে আসছে। খোশ গল্পে মেতেছে সবাই। অবন্তী বাসায় ফিরে যেন গৃহিণী হয়ে গেছে। মায়ের সাথে রান্নার কাজে ব্যস্ত তিনি। সবাই আড্ডার মাঝে অবন্তী আর রূপন্তী মিলে পপকর্ন নিয়ে এসে বিলাতে ব্যস্ত। অনন্তেরা সবাই হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কল করে। নিলয় আর অরুণের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছে। নিলয়ের মন বেশ খারাপ, বিয়েতে আসতে পারেনি বলে। এত দূর নিলয়কে আনা রিস্কের ছিল, তাই সে আসতে পারেনি। অরুণ মজা করছে তার চাচা শ্বশুর এর বাড়িতে, তার আগে বাকিরা কেন গেছে এসব বলে। আলিপও খুব সুন্দর করে অনন্তদের সাথে মিশে গেল। ছোট হলেও যথেষ্ট ম্যাচিউর সে। সবাই ওকে বেশ পছন্দ করলো। অল্প সময় আলিফের সাথে ওদের বন্ধুত্ব হয়ে গেল। সবাই রান্না রেডি হতে খাবার খেয়ে নিল। লং জার্নি করার কারণে সবাই ক্লান্ত শরীরে ঘুম চলে এলো। অবন্তী রূপন্তী এরা 3 জনে মিলে অবন্তীর রুমে গল্প করতে করতে ঘুমিয়ে গেল। অবন্তী যদি ব্যালকনিতে একটু আসতো তাহলে বিপরীতে থাকা বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে ওর বাসার দিকে তাকিয়ে থাকা আয়াজের দেখা পেত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার নাস্তা সেরে নিল। এরপর কোথায় বের হবে সেটা নিয়ে শুরু হলো ঝামেলা। জাফর চৌধুরী সহ গুরুজন যারা আছে তারা চাইছেন রিসোর্টে চলে যেতে। যেহেতু বিয়েতে বরপক্ষ সেখানেই থাকবে, আজকেই সেখানে শিফট হতে। কিন্তু অনন্তের বন্ধু আর কাজিনদের চাওয়া অন্য। তারা চায় আগে একটু গ্রামের পরিবেশ ঘোরাঘুরি করে দিনটা কাটবে, তারপর না হয় রিসোর্টে যাবে। অবশেষে সিদ্ধান্ত হলো অনন্তরা কিছু সময় ঘোরাঘুরি করে সেখানে যাবে, আর বাকিরা ইতিমধ্যে রিসোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। অবন্তী নিজেও সুন্দরভাবে রেডি হয়ে নিল। তারপর অনন্ত, অবন্তী, রূপন্তী, আলিফ, অনন্তের বন্ধুরা সাথে কাজিনরাও সবাই গ্যাং এক হয়ে সাথে বের হলো। বিভিন্ন জায়গায় তারা ঘুরলো, ফটো তুললো।
অনন্ত অবন্তীকে একটু নিজের মতো করে সময় কাটানোর সুযোগ করে দিয়ে বাকিরা অন্যদিকে ঘুরতে ব্যস্ত। অবন্তী প্রতিটি জায়গায় কাটানোর সময়গুলো বর্ণনা দিচ্ছে। বর্ণনা দেওয়ার সময় বারবার দুটো নাম যেন মাথায় চলে আসছে, আয়াজ আর রাইসা। অবন্তী ওদের বিষয়গুলো স্কিপ করে বলছে অনন্তকে, কারণ সেও জানে অনন্ত এসব জানার পরও ভালোবাসে। এসব বললে মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই কষ্ট পায়। অবন্তী চায় না অনন্তকে কষ্ট দিতে। এদিকে বাকিরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সবুজ ঘাসের জমিতে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। চারপাশে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা, চারদিক থেকে প্রাকৃতিক বিশুদ্ধ বাতাস। কিছু দূরে একটা জমিতে লাল টসটসে টমেটো দেখে কেউ লোভ সামলাতে পারল না। মুন্না গিয়ে অনেকগুলো টমেটো চুরি করে এনে সবাইকে দিল। সবাই বেশ আনন্দ করে খাচ্ছে। খুব পছন্দের খাবার না এটা, তবুও এভাবে চুরি করে খেতে আলাদা আনন্দ। আলিফ ঝগড়া করে খেপাচ্ছে চুরি করার কারণে। মাহিন সেদিকে তাকিয়ে হাসছে। হঠাৎ রবিন ওর কাছে ঘেঁষে বসে বলল, মাহিন, তোর সাথে আমার কিছু কথা আছে। মাহিন মুখের হাসি অটুট রেখে বলল। হ্যাঁ বল না। রবিনের চোখে মুখে ভয় আর অস্বস্তির সংমিশ্রণ। রবিন চুপ থাকতে দেখে মাহিন ওর দিকে ফিরল। আরে বেটা বল, কি বলবি? এমন করে চুপ হয়ে আছিস কেন? রবিন বলল, তোর চাচাতো বোন আছে না মীরা, ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি রে। প্লিজ দোস্ত, তুই একটু হেল্প করবি আমায়? আমি জানি তোর ফ্যামিলির সবাই তোর মতামতের গুরুত্ব দেয়, তুই তো জানিস আমি কেমন। প্লিজ হেল্প করবি আমায়? মাহিনের হৃদযন্ত্র যেন থমকে গেল। মীরা রবিন মীরাকে ভালোবাসে, অথচ মাহিন আরো 4 বছর আগে থেকে ওকে পছন্দ করে। আড়ালে মীরার খেয়াল রাখে। ভেবেছিল পড়াশোনাটা শেষ করে জানাবে, তার আগে এমন কথা। রবিনের দিকে তাকিয়ে দেখল সে অসহায় হয়ে তাকিয়ে আছে। মাহিন নিজের মনের কথা আর বুঝতে না দিয়ে বলল, তাই শুধু ভালোবাসলে হবে নাকি বল? ঠিক আছে, মীরার সাথে আমি কথা বলবো, ওর মতামতের ও তো প্রয়োজন আছে। কি চাই? রবিন হেসে দিল। তার আর দরকার নেই, মীরা নিজেই আমাকে বলেছে তোকে জানাতে। তুই একমাত্র পারবি হেল্প করতে। তোদের সম্পর্ক আছে কবে থেকে? আরও আগে থেকে আমরা দুজন দুজনকে পছন্দ করি। তোদের বাড়িতে গেলে একটু আধটু কথা হতো। তোরা দেশের বাইরে গেলি যে নিলয়ের ট্রিটমেন্টের জন্য, তখন আমাদের মাঝে সম্পর্ক হয়। মীরা নিজেই আগে আমায় বলেছে ও আমাকে পছন্দ করে, ভয়ে সাহস করে বলতে পারতো না। মাহিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সেই ছেলেকে হুমকি দিত, যাতে দ্বিতীয়বার ওর আশেপাশে না ঘেঁষে। নিজের বন্ধুকে কখনো সন্দেহ করেনি। আর তার সাথে মীরার সম্পর্কে ও চলে গেল। মাহিনের কাছে সব কিছু এলোমেলো লাগছে। অবন্তী বেশ তেষ্টা পেয়েছে, কিন্তু কোথাও পানি নেই আশেপাশে। অবন্তী আর হাঁটতে পারছে না। অনন্ত চারিদিকে পানি খুঁজতে ব্যস্ত। অবন্তী বলল, পাবেন না। এই রাস্তায় একদম বিপরীতে একটা আইসক্রিমের দোকান আছে, চলুন আমরা সেখানে যাই, তেষ্টা মিটবে কিছুটা। অনন্ত একটা গাছের বেঞ্চিতে অবন্তীকে বসতে ইশারা করলো, বলল, এখানে বসে থাকো, একটুও নড়বে না, আমি নিয়ে আসছি, যাবো আর আসবো। অনন্ত চলে গেল। অবন্তী বসে রইল চোখ বুজে। হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব হলো। অবন্তী বলল, অন্তত আপনি এত দ্রুত কিভাবে অবন্তী কথা শেষ করতে পারল না। সামনে থাকা মানুষটাকে দেখে অবন্তী থমকে গেল। আয়াজ ভাই? সামনে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজ ভাই। অবন্তী দ্রুত উঠে দূরে সরে গেল। নিজের মধ্যে গাম্ভীর্য ভাব এনে শুধালো, এক্সকিউজ মি, কি কিছু বলবেন? আয়াজের মুখের কথা নেই, যেন বহুদিনের কাঙ্ক্ষিত চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে অবন্তীকে দেখে। আগের মতো আয়াজের মধ্যে নেই কোনো পরিপাটি ভাব, চোখের নিচে ডার্ক সার্কেল, চাহনিতে নেই আগের মতো অ্যাটিটিউড। অবন্তী বেশ অস্বস্তি হচ্ছে এভাবে তাকিয়ে থাকতে দেখে। অনন্ত আসছে কিনা সেদিকে দেখছে বারবার। অনন্ত থাকলে অবন্তী এত অস্বস্তি লাগতো না। আয়াজ অবশেষে উচ্চারণ করলো, কেমন আছো অবন্তী? অবন্তী বলল, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন অধিক ভালো আছি।
খুব আনন্দে আছো মনে হয়। আমি কেমন আছি জানতে চাইবে না? আমি কোনো মানব সেবা সংগঠনের কর্মী নই যে কোথায় কে কেমন আছে এই সব খবর নিয়ে ঘুরবো। বদলে গেছে অনেক, আগে এমন ছিলে না। বদলে যায়নি মোটেও, তবে কার সাথে কিভাবে কথা বলা উচিত সেটা খুব ভালো করে আয়ত্ত করে নিয়েছি। তোমাকে ছাড়া একটু ভালো নেই আয়াস মাহমুদ। অবন্তী এইবার অট্টহাসি হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, তাই নাকি? ভালো থাকার জন্যই তো এত আয়োজন। ভালোবাসার মানুষ জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পরেও এমন কথা বড্ড বেমানান। আমাকে দেখে বুঝতে পারলে না কেমন আছি? আমি এত কিছু খেয়াল করার প্রয়োজন মনে করছি না। তোমাকে হারিয়ে বুঝতে পেরেছিলাম কতটা তোমাকে ভালোবাসি। অবন্তী মুখ খুলে জবাব বলবে তার আগে অনন্ত এসে অবন্তীর পাশে দাঁড়ালো। হাতের আইসক্রিম দুটো অবন্তীর দিকে এগিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, এটা কে অবন্তিকা? আমাদের এলাকার এক বড় ভাই। চলুন তো অনন্ত বাসায় যাই, এখানে বিরক্ত লাগছে আমার। অবন্তীর পাশে অনন্তকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াজ বলল, এই ছেলেটা কি অবন্তী? হ্যালো মিস্টার, এতক্ষণ আবার হবু বউয়ের সাথে কথা বললেন আর আমাকেই চিনলেন না? হবু বউ মানে? মানে ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর বিয়ে উপলক্ষে আমাদের গ্রামে আগমন। অনন্ত বলল, বাই দ্য ওয়ে, আমি অনন্ত চৌধুরী, ও অবন্তিকার হবু বর। বলে হাত এগিয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আয়াজ এখনো ঘোরের মধ্যে আছে, সেভাবেই হাত এগিয়ে বলল। আয়াজ। অনন্ত বলল, নাইস টু মিট ইউ। আমাদের বিয়েতে দাওয়াত রইলো, আসবেন কিন্তু। চলো অবন্তিকা। অবন্তী বলল। চলুন। আয়াজের পাশ কেটে দুজনে চলে গেল। আয়াজ সেদিকে অপলক তাকিয়ে রইল যতক্ষণ না অবন্তীর অবয়ব চোখের আড়াল হয়। হঠাৎ মাহিন কাউকে না বলে রিসর্টে কেন চলে গেল কেউ বুঝতে পারল না। শেষে মাহিনকে বকতে বকতে বাকিরাও চলে গেল। অবন্তীকে তখনকার ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস করল না অনন্ত। সুন্দর করে বাসায় পৌঁছে দিল। তারপর সেও বেরিয়ে পড়ল বন্ধুদের সাথে রিসর্টের উদ্দেশ্যে। সেখানে ইতিমধ্যে বিয়ের তোড়জোড় আয়োজন শুরু হয়ে গেছে। মাহিন একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় শুয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল। বুকে পছন্দ যন্ত্রণা, না কাউকে বলতে পারছে না তো সইতে পারছে। বন্ধুদের সাথে সবসময় আড্ডা মাস্তিতে মেতে থাকা মাহিন বন্ধ রুমে কাঁদছে। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাসায় পৌঁছে অবন্তী রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মাথায় হাজার রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। আয়াজ ভাই কি তবে ভালো নেই? কিন্তু কেন? সে তো আমায় ভালোবাসেনি। যাকে ভালোবেসেছে তাকে পেয়েছে, তাহলে এমন অবস্থা কেন? আর রাইসা, সে কোথায়, কেমন আছে? অবন্তীর বেশ ইচ্ছা হচ্ছে ওদের ব্যাপারে জানার। তবে অবন্তী ভালো বুঝতে পারছে তার মনে এখন আর আয়াজের নামটা নেই, বরং অবন্তী যেন কৃতজ্ঞ তার প্রতি। সে ছেড়ে না দিলে অনন্তের তাকে ঘিরে এত পাগলামো ভালোবাসা কি আর পেত? কিন্তু অবন্তী চায় না যারা ওকে ঠকিয়েছে তারা খারাপ থাকুক। দোয়া করে রাইসা আয়াজ যেন সুখে থাকে। ওদের প্রতি অবন্তীর এখন কোনো অভিযোগ নেই। অবন্তী আর ভাবতে পারে না। উঠে ফ্রেশ হয়ে নিল। অনন্ত ফোন করেছে আর অবন্তী কথা বলছে। অনন্ত কথার মাঝে বুঝতে চেষ্টা করছে অবন্তীর কি আয়াজের জন্য কোনো ফিলিংস আদৌ আছে কিনা। মনের মধ্যে এটা নিয়ে খুবই অশান্তিতে ছিল। কথার মাঝে জেনে নিল অবন্তীর মনে এখন অনন্ত ছাড়া আর কেউ নেই। মনে মনে বেশ স্বস্তি অনুভব করলো অনন্ত। আগামী কাল সারা জীবনের জন্য অবন্তী তার হয়ে যাবে ভাবতে কতটা প্রশান্তি। এখন অনেক কাজ। অনন্ত ব্যস্ত হয়ে পড়ল। আয়াজ ঘরে প্রবেশ করে সামনে যা পাচ্ছে আসবাবপত্র সব ফেলে দিচ্ছে। আয়াজের বুকের ভিতর খুব পুড়ছে। তার জন্য পাগল অবন্তী। তাকে না পেয়ে মরতে বসেছিল, অথচ আজ তার চোখে কোনো অনুভূতি নেই আয়াজের জন্য। অন্য কারো হয়ে যাবে ওর সামনে, কিছুতেই হতে পারে না। অবন্তীকে ছাড়া একটু ভালো নেই সে। রাইসা দৌড়ে এলো, আয়াজকে আটকানোর চেষ্টা করতে গেল। উল্টো করে আয়াজ ধাক্কা মেরে ফেলে দিল। মাথায় হাত দিয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল। আয়াজ বলল, চলে যা আমার চোখের সামনে থেকে, তুই আমার চোখের বিষ।
তোর কারণে আমি আমার অবন্তীকে হারিয়ে ফেলেছি। তোকে আমি মেরেই ফেলবো। বলে রাইসার গলা টিপে ধরল। রাইসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অবশেষে আয়াজের মা এসে ছাড়িয়ে নিল। আয়াজ লম্বা পা ফেলে রুমে চলে গেল। রাইসাকে তার শাশুড়ি পানি এনে দিল। রাইসা পানি খাচ্ছে আর ভাবছে আয়াজের বদলে যাওয়ার দিনগুলো। বিয়ের জন্য দুজন মরিয়া হয়ে বিয়ে করেছিল, কিন্তু ওদের ভালোবাসা টিকেনি। সেদিন অবন্তী সুইসাইড করেছিল, দুজনে সবার আড়াল দেখতে গিয়েছিল। অবন্তীর জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল হসপিটালের বেডে, যেটা রাইসা আয়াজ সহ্য করতে পারেনি। আয়াজ নিজের দোষ যেন দেখতে পায়নি, মনে করেছিল সব কিছুর জন্য রাইসা দায়ী। অবন্তী তো চলে গিয়েছিল এখান থেকে, কিন্তু আয়াজ দিন দিন অবনতির দিকে চলে গেছে। রাইসার গায়ে যখন তখন হাত তোলা তার নিত্য অভ্যাস হয়ে গেছে। তবে ধীরে ধীরে গায়ে হাত তোলা কমেছিল, সাথে রাইসার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। একই ছাদের নিচে বসবাস করেও ওদের মধ্যে আর ভালোবাসা হলো না। আজকে অবন্তীকে দেখে সব রাগ রাইসার উপর ফেললো। রাইসা কাঁদছে, বাড়ি কাউকে বলতেও পারছে না সে। সব যে তার বিশ্বাসঘাতকতার শাস্তি, নীরবে মেনে নিয়েছে সে। আয়াজের মনে তার আর জায়গা হবে না সে জানে, শুধু মৃত্যুর কামনা করে নিজের মুক্তির জন্য। রবিনের বারবার বলাতে মাহিন অবশেষে রাজি হলো পরিবারকে জানাতে। তাছাড়া তো উপায় নেই, বন্ধুর জন্য না হয় নিজের ভালোবাসা উৎসর্গ করলো। এখন যদি সে মীরাকে বিয়ে করে তাহলে সারা জীবন বন্ধুর কাছে অপরাধী হয়ে থাকবে। তাছাড়া মীরাও তো রবিনকে চায়। মাহিন কাউকে কোনো দিন জানতে দিবে না তার মনের মধ্যে এতদিনের লুকানো অনুভূতি। ভালোবাসার মানুষ সুখে আছে, দেখতেও শান্তি আছে। মনকে এসব বুঝিয়ে যাচ্ছে, কিন্তু চোখকে বোঝাতে পারছে না। গায়ে হলুদ অনুষ্ঠান সব শেষ হলো। অবশেষে চলে এলো প্রতীক্ষিত শুভ দিন। আজকে অবন্তী আর অনন্তের বিয়ে। অবন্তী, অবন্তী ওঠ, আর কত ঘুমাবি? অবন্তীর মা সে কখন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু অবন্তীর ঘুমে কাতর। উঠ অবন্তী, আজকে তোর বিয়ে। অবন্তী ঘুম ঘুম চোখে বলল। আজকে ঘুমাতে দাও আম্মু, কালকে বিয়ে করে নিব। রাজিয়া বেগম জাহানো আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইলেন। বলে কি এই মেয়ে পাগল হলো নাকি? অবন্তী আবারও ঘুমাচ্ছে। রাজিয়া বেগমের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো, বলল, আরে অনন্ত বাবা, তুমি এ সময়? নামটা উচ্চারণ করতে দেরি নেই অবন্তীর কানে পৌঁছাতে অবন্তী দ্রুত লাফিয়ে উঠে জামা ওড়না ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কই অনন্ত? রাজিয়া বেগম একগাল হেসে বলল, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে, কেউ আসেনি তোকে উঠানোর জন্য বললাম। বলেই তিনি প্রস্থান করলেন। অবন্তী মায়ের যাওয়ার পানে তাকিয়ে বোকা হাসলো, নিজের বোকা মতে মাথা চাটি মারল, তারপর উঠে গেল ফ্রেশ হতে। হাতের দিকে তাকিয়ে হাসলো সে। মেয়েদের ভিতরে জলজল করছে A+A। আজকের দিনটা প্রতিটা মানুষের জন্য স্পেশাল। মা বাবার বাড়িতে প্রথম জীবনের সমাপ্তি ঘটিয়ে স্বামীর বাড়ি দ্বিতীয় জীবনের সূচনা ঘটে। স্বামী নামটা মনে আসতে আনমনে অবন্তী লজ্জা পেল। অনন্ত চৌধুরী আজ থেকে ওর স্বামী হবে। বেলা গড়িয়ে চলেছে, রহমান বিলাতে লোক সমাগম বেড়েই চলেছে। খাবারের পাল্লা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পার্লারের দুটো মেয়ে এসেছে অবন্তীকে সাজাতে, পাশে ইরাও এসে সেটা এগিয়ে দিচ্ছে। টকটকে লাল বেনারসিতে অবন্তীর সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। ইরা বলল, মার্শাল্লাহ, আজকে অনন্ত ভাইয়া নিশ্চিত হাতে টাক করবে রে। অবন্তীর লজ্জা মাথা নুইয়ে ফেলল। অনন্ত অবন্তীর বেনারসির সাথে ম্যাচিং করে পাঞ্জাবির সাথে লাল কুটি পরেছে, মাথায় পাগড়ি, নজর ফেরানো কঠিন। সাথে বন্ধুরা সবাই পরেছে নীল পাঞ্জাবি। বেশ সময় ধরে গেটে দাঁড়িয়ে আছে বরপক্ষ। অবন্তীর কাজিনেরা গেট ধরে দাঁড়িয়ে আছে, আর ওদের নেতৃত্ব দিচ্ছে রূপন্তী। তাদের এক দাবি 50,000-এর নিচে 1 টাকাও কম দিবে না। রবিন বলল, আরে পিচ্ছি বেআইন, আপনাকে বিক্রি করলে ও টেনে টুনে 49,000 টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ।
আর আপনারা আসছেন 50 দাবি করতে? বলি, জীবনে কি কখনো টাকা দেখেছেন? জানেন দেখতে কেমন? অনেক বাক বিতর্কতা শেষে 10,000 টাকা দিয়ে ভিতরে ঢুকলো বর পক্ষ। আজকে রূপন্তীর কিশোরী মন বারবার রবিনের দিকে চলে যাচ্ছে। বাড়িতে ছিল যে, তখন তো এমন হয়নি, আজকে কেন? বারবার তাকাতে গিয়ে চোরের মতো ধরা পড়ছে রূপন্তী। শেষে সে জায়গা থেকে নিজেই সরে গেল রূপন্তী। স্টেজে বন্ধুদের সাথে খাবার শেষ করলো অনন্ত। তারপর অনন্তকে বাসার ভিতরে নিয়ে যাওয়া হলো। দুপাশে বর কনে বসার জায়গায় করে দিয়ে মাঝখানে একটা পর্দা টাঙিয়ে দিল। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করলো। অবন্তী কিছুক্ষণ সময় নিয়ে তারপর কবুল বলল। আর এদিকে অনন্ত কাজী সাহেব জিজ্ঞেস করার আগে পরপর 3 বার কবুল বলে দিল। সবাই হাসছে অনন্তের কাণ্ড দেখে। বিয়ে পড়ানোর শেষে সবাই আলহামদুলিল্লাহ বলল। পর্দা সরিয়ে যে অনন্ত অবন্তীকে দিকে তাকালো, ঘোরের মাঝে মাশাল্লাহ বলে বুকে হাত দিল। হৃদস্পন্দন অনেক দূরত্ব চলছে। এত সুন্দর লাল টুকটুকে পরীটা একান্ত তার ভাবতেই মনে খুশি হানা দিল। বিদায়ের সময় সবার সাথে অবন্তী নিজেও কাঁদতে লাগলো। অবন্তী ভাবেনি সে যে কাঁদবে, তাছাড়া সে এখন এমনিতেই একা থাকে। তবুও আজ কান্নার বাদ মানছে না। এই বাড়ির মানুষগুলোকে ছেড়ে সারা জীবন ওর জন্য চলে যাচ্ছে সে। আলিফ নিজেই চিৎকার করে কাঁদছে বোনের জন্য। এভাবে কান্নাকাটির মাধ্যমে ওদের বিদায় পর্ব শেষ হলো। ওদের ফুল সজ্জিত বিয়ে গাড়ি দৃষ্টির আড়াল হওয়া পর্যন্ত পরাজিত সৈনিকের মতো আয়াজ নিষ্পলক তাকিয়ে রইল। অবন্তীকে পাওয়ার যে ক্ষিপ্ত আশা ছিল সেটাও শেষ। অবন্তী বসে আছে ফুলসজ্জার খাটে। অনন্ত ভিতরে ঢুকে অবন্তীর সামনে বসলো, ঘোমটাটা তুলে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর একটা সোনার চেইন উপহার হিসেবে অবন্তীর গলায় পরিয়ে দিল। সেখানে রকেটেও লেখা A+A। অনন্ত অবন্তীর কাছে এগিয়ে যাচ্ছে, তখনই হঠাৎ করে কাশির শব্দ ছিটকে দুজনে দূরে সরে গেল। দুজনে দুজনের দিকে তাকালো। অনন্ত উঠে লাইট জ্বালিয়ে খাটের নিচে উকি দিয়ে দেখলো মাহিন, মুন্না, রবিন দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। অনন্ত বলল, আমার খেয়াল রাখা উচিত ছিল তোদের স্বভাব। মাহিন বলল, বেটা রবিন, কাশতে আর সময় পাস নাই শালা, তোর কারণে প্ল্যান ফেল। 3 জন বের হয়েই দৌড় দিল। মুন্না বলল, সরি ভাইয়া ভাবিজান, এনজয় ইয়োর সেলফ, বেস্ট অফ লাক। 5 বছর পর সময় ও স্রোত কারোর জন্য কখনো থেমে থাকে না, চলতেই থাকে আপন গতিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের জীবনযাত্রার ঘটে অনেক পরিবর্তন। কারোর বিয়োগ, আবার নতুন কারো আগমন, এভাবেই চলেছে সংসার সমরাঙ্গের রঙিন খেলা। অনন্ত অবন্তীর বিয়ের 5 বছর পূর্ণ হলো। আয়াজ আর রাইসার সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। ওদের একটা বেবি হয়েছিল, তাও মৃত। আয়াজের অবহেলায় এমন হয়েছে। রাইসা অনেক ভেঙে পড়ে সন্তান হারিয়ে। আয়াজ সামলায় ওকে। এখন ওরা একে অপরকে ভালোবাসে। রাইসা আবার মা হতে চলেছে। নিলয়, পিয়া নিজেদের প্রচেষ্টায় অনেক দূর এগিয়েছে। প্যারালাইজ মানুষের সাথে দিব্যি সুখে সংসার করছে। পিয়ার বাবা ওকে বিয়ের 2 বছর পর ওদের সম্পর্ক মেনে নিয়েছে। তার মেয়ে ছাড়া কেউ নেই। সেদিন শুনেছিলেন তার নাতনির জন্ম হয়েছে, সেদিন যেন সব রাগ ভুলে ছুটে গিয়েছিলেন হাসপাতালে। এত বড় বাড়ি তিনি অনেক বুঝিয়ে নিলয় তার পরিবার সহ সবাইকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিলয় বা পিয়া কেউ যেতে চায়নি, কিন্তু অবশেষে যেতে রাজি হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে নিলয়কে সুস্থ করেছে। নিলয় এখন হাঁটতে পারে। নিজে ফ্রিল্যান্সিং করে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার হলো না। অসুস্থ শ্বশুরের অনুরোধে তার সব ব্যবসা দেখাশোনা করছে। পিয়া এখন আর চাকরি করে না, আদর্শ গৃহিণী সে। পিয়ার বাবা আর নিলয়ের মা বাবা, তারা 3 জন একমাত্র নাতি নিপুকে নিয়ে নিজেদের শেষ বয়স পার করছেন। নিলয় পিয়ার ছেলে নিপুণ পুরো বাড়ি মাতিয়ে রাখে। আর সবাই মিলে রেডি হচ্ছে অনন্তদের বাড়ি নিমন্ত্রণে যেতে। মীরা, তোর হলো, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। মাহিন ভাইয়া, আমি আপনার বউ হই। মাহিন ভাই, আমি আপনার বউ হই। কতদিন আর তুই করবেন?
আমাদের মেয়ে মায়া আমাকে তুই করে ডাকে আপনার কারণে। মাহিন বলল। তোর কারণে আমাকে আমার মেয়ে যে অনেক সময় ভাই ডাকে, সেটা ভাইয়া ডাক বাদ দে, আমিও তুই বলবো না। তখন মায়া এলো, মাহিনের কোলে বসলো। মাহিন মেয়েকে কোলে তুলে কপালে চুমু খেতে লাগলো আর ভাবছে 5 বছর আগের ঘটনা। সেদিন মীরা আর রবিনের বিয়ে ছিল। মাহিন নিজের আয়োজন করছিল মনের বিরুদ্ধে, কিন্তু বিয়ের দিন সকালে রবিন বলে সে মীরাকে ভালোবাসে না, বিয়ে করবে না। মাহিন সেদিন অনেক রেগেছিল, কেন মীরার সাথে এমন করছে। রবিন বলেছিল, প্লিজ ভাই তুই বিয়ে করে নে, আমি রূপন্তীকে অনেক ভালোবেসে ফেলেছি, ওরে বিয়ে করতে চাই। আজকে মীরার বিয়া ভাঙলে লোকে কি বলবে, তুই রাজি হয়ে নে প্লিজ। মীরা শুনে গিয়েছিল সব কথা, আর জিদ করে সেদিন মাহিনকেই বিয়ে করবে বলেছিল। আর সেদিন থেকে রবিনকে ঘৃণা করে সে। আস্তে আস্তে মাহিনের ভালোবাসার যত্ন দেখে মাহিনকে ভালোবেসে ফেলেছিল, আর তাদের ভালোবাসার চিহ্ন মায়া। মীরা রেডি হতে ওরা বেরিয়ে পড়ল অনন্তদের বাড়ির উদ্দেশ্যে। মুন্নার বিয়ে পারিবারিকভাবে হয়েছে আয়েশা নামের এক মেয়ের সাথে। মুন্নাও এখন এক বাচ্চার বাবা, তার একমাত্র ছেলে মেজবা। বউ ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে বন্ধুর বাড়ির উদ্দেশ্য। রবিন রূপন্তীর চুল বেঁধে দিচ্ছে। রূপন্তী এখন প্রেগনেন্ট, 3 মাস চলছে, সে মা হতে চলল। তাই রবিন নিজের বউয়ের সব খেয়াল রাখছে, কোনো কাজ করতে দেয় না। রবিন একটা প্রাইভেট কোম্পানিতে মোটা বেতনে চাকরি করে, রূপন্তীকে নিয়ে একটা আলাদা ফ্ল্যাটে থাকে। রূপন্তী আজ বেশ খুশি, বোনের বাড়ি যাচ্ছে বলে কথা। চুল বাঁধা শেষে উঠে গেল বোরকা পরতে। সে চলে যেতেই রবিন ভাবে সেদিনের কথা, যখন মুন্না অরুণের থেকে জানতে পারে মাহিন গোপনে অনেক দিন ধরে ভালোবাসে মীরাকে। সেদিন সে হন্তদন্ত হয়ে গিয়েছিল। কিছুদিনের পরিচয় বন্ধুর এত দিনের যত্ন আগলে রাখা ভালোবাসা সে কিভাবে নিজের করবে। সেদিন তাই মাহিনকে মিথ্যা বলেছিল যে সে মীরাকে ভালোবাসে না, মীরা যাতে ওকে ঘৃণা করে। যদি রবিনকে ঘৃণা করে তাহলে মাহিনের সাথে বিয়ে হলেও সম্পর্ক এগোবে না জানতো সে। আর রবিন সফল হয়, বন্ধুর জন্য ভালোবেসে ছেড়ে দিয়েছিল। সেদিন রূপন্তীর নাম বলেছিল, কারণ রূপন্তী রবিনকে প্রপোজ করেছিল। টিএন যার রূপন্তীর প্রথম আবেগ রবিন। এত কিছু বোঝার ক্ষমতা ছিল না। পছন্দ করায় 2 দিনের মাথায় প্রপোজ করেছিল। রবিন তখন কিছু বলেনি। মাহিন মীরার বিষয়ে জেনে ওদের বিয়ে শেষ অনেক একাকিত্ব অনুভব করত, আর তখন পিসি বেআইনের সাথে মোবাইলে কথা বলতো। আস্তে আস্তে মীরাকে ভুলে বেআইনকে ভালোবাসা শুরু করে। চাকরি পাওয়ার পর আর দেরি করেনি, সোজা অবন্তীকে বলেছিল রূপন্তীকে বিয়ে করবে। সে আর চায়নি ভালোবাসা হারাতে। বিয়ের পর অবশ্য রূপন্তীকে সব জানিয়েছিল। রূপন্তী কষ্ট পেলেও মেনে নিয়েছিল। এখন দুজন একে অপরকে ভালোবেসে সুখে শান্তিতে বসবাস করছে। অরুণ দেশে চলে এসেছে, এখানে এখন একটা ছোটখাটো বিজনেস শুরু করেছে। অরুণ ইরার একটা মেয়ে আছে, নাম ইভা। আজকে ইভা অনেক খুশি, অনন্ত আঙ্কেলের বাড়িতে সব খেলার সাথীরা দেখা হবে। রিকি 1 বছরের মাথায় জেল থেকে ছাড়া পেয়েছে। 1 বছরে সে অনেক পরিবর্তন হয়েছে। যখন জেলে ছিল তার সঙ্গী সাথী সবাই যখন ছেড়ে গিয়েছিল, নীরা নামের একটা মেয়ে রোজ দেখতে আসতো, সাথে খাবার নিয়ে আসতো। নীরা আগে থেকেই ভালোবাসতো, কিন্তু কখনো রিকির কাছে ঘেঁষা সাহস হয়নি। ছাড়া পাওয়ার পর রিকি নীরাকে বিয়ে করে নেয়। রিকি নিজের ছোট একটা বিজনেস শুরু করে, হালালভাবে রুজি করে। অনন্তের থেকে মাপ চেয়েছে, আর কৃতজ্ঞ সে অনন্তের কাছে। ওদের সাথে এখন রিকির সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। রিকির একটা ছেলে আছে, নির্ঝর মির্জা। তারাও আজকে চৌধুরী বাড়িতে যাচ্ছে। আজকে অনন্ত অবন্তীর ছেলে আদিল চৌধুরীর জন্মদিন, তাই পুরো বন্ধু মহলের আগমন। অনন্ত চৌধুরী এখন চৌধুরী বিজনেসের সামলায়। বন্ধুরা সবাই একই কর্মব্যস্ত। আজকে সবাই মিলে ছেলের জন্মদিন উপলক্ষে একত্র হয়ে খোশ গল্প মেতেছে। সাথে সে যে আবার
দ্বিতীয়বার বাবা হতে চলেছে সেটাও জানালো। তাদের ছেলে মেয়েরা সবাই বেশ ভাব, একসাথে ছুটোছুটি মেতে উঠেছে। কেক কাটা শেষ, সবাই মিলে একটা বিশাল গ্রুপ ফটো তুলে নিল স্মৃতি হিসেবে। ছবিতে আদিল নির্ঝর দুজনেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে আর মায়া ইভা হাসছে। পাওয়া না পাওয়ার আক্ষেপ শেষ, সবাই যাতনাগুলো পরিসমাপ্তি শেষে এখন যে যার অবস্থানে সুখী। এভাবে বেঁচে থাকুক সকল ভালোবাসা অনন্তকাল।